ও বউ কি শুরু করলা? ওমা ওমা গো, ও বাবা, ও কি শুরু করছিস বুঝতে পারতেছিস না? বাবু। হ্যাঁ, গাজীপুরে রিসর্ট কিনছস কার নামে? কার নামে রেজিস্ট্রি করছস? আমার নামে করছি। ও বউ, জায়গা জমি বাড়ি ঘর সবকিছু তো তোমার নামে রেজিস্ট্রি করে দিছি। আমার নামে তো শুধু একটা রিসোর্ট রেজিস্ট্রি করছি। এই জন্য তুমি আমার সাথে এমন করতেছো কেন? আমি ভয় পাই। তুই কি আমার তোর পার্সোনাল পেশেন্ট মনে করছস যে যখন যেটা বুঝাবি তখন সেটা বুঝে নিব? হ্যাঁ, শোন, গুছিয়ে একটা পারছি, দরকার পড়লে 10টা মাইরা তোরে আমি পেশেন্ট বানাইলাম। এই রিসর্ট দিয়ে কি করবি? হ্যাঁ, রিসর্ট দিয়ে কি করবি? মাঝে মধ্যে বন্ধু বান্ধব আসতে চায় বাড়িতে, তুমি তো আসতে না করো, যে বাড়িতে যেন না নিয়ে আসি, তোমার কষ্ট হয় রান্না বান্না করা। এই জন্য আমি একটা রিসোর্ট কিনছি, ওইখানে আমি বন্ধু বান্ধব নিয়ে একটু আড্ডা দিব, একটু রিল্যাক্স করবো। এই জন্য বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিবা নাকি মায়া মানুষ নিয়ে ফুর্তি করবা আর মদ খাবা আর নাচানাচি করবা? কোনটা? আমি কিছু বুঝি না। ডাক্তাররা কখনো মদ খায় না, ওইটা শুধু আমি রিল্যাক্সের জন্য নিচ্ছি। আর শোনো, তুমি যেহেতু রাগ করছো, কষ্ট পাইছো, আমি সামনের মাসে তোমার নামে আরেকটা রিসোর্ট কিনে দিব। এইটা হইতেছে 3.5 বিঘা, আমি তোমার নামে 7 বিঘার একটা রিসোর্ট কিনে দিব। টাকার তো অভাব নাই, পেশেন্ট আসলেই টাকা। আমার 1 মাসের টাকা দিয়ে আমি তোমার নামে একটা রিসোর্ট কিনে দিতে পারবো। তুমি কোনো টেনশনই করো না বউ। 3.5 বিঘা কেন? 1 কাঠা কিনলো সেটা আমার নামে হইতে হবে, তোর নামে না। শোন, তোর মুখের কথায় সিরা ভিজবো না। রিসর্ট লাগবেই আমার নিজের নামে, তোর নামে কোনো সম্পত্তি প্রপার্টি থাকতে পারে না। আরেকটা কথা, এই যে বললেন না রিসর্টে বন্ধু বান্ধব নিয়ে বসে থাকবেন, রিসর্ট না, তোর ডিউটি হইল গিয়া চেম্বার আর বউ, চেম্বার আর বউ। আর নাইলে ভিডিও কলে আমার সাথে কথা বলবি, 24 আওয়ার্স আমার সাথে ভিডিও কলে থাকবি, বুঝছস? কল কাট দিলে করে। আচ্ছা বউ, আমি এখন যাই। হাই, তুই যাস মানে? কেমন জামাই আছিস তুই? বউরে খুশি রাখতে পারস না? তোর মতো জামাই দিয়ে আমি কি করব? ভিডিও কল যদি মাঙ্গর প্রতি এসে কাটছস, তোর খবর আছে। হ্যাঁ, সুযোগ পাইলেই ভিডিও কলটা কুটুস করে কেটে দে, কুটুস করে কেটে দে। তোর কুটুস করে আমি কাটাই দেব, তুই খালি ঘরে আয়, খুন্তি পড়া দিয়ে পিঠে পড়াই দেব একদম। না না না, শুনেন, আপনারা যদি এরকম করেন তাহলে তো হবে না। আপনারা আমারে মাত্র 15% দিচ্ছেন, 15% দেওয়াতে আমার 1,60,000 টাকা আসছে, ওইখান থেকে আবার 15,000 টাকা কই গেল বুঝে নিছে। এইভাবে হলে আমি আপনাদের কোম্পানির নাম লিখতে পারবো না, না অসম্ভব, পারবো না। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার। এই যে আমি আসছি মারি ওদের কোম্পানি থেকে আসছিলাম স্যার। এই যে কি করবো আমি? আসছেন স্যার, কি করব বলেন আমাকে। স্যার একটু যদি আমাদের ওষুধ একটু দেখতে। দাঁত এগুলো বাদ দিয়ে দিছি, জানতো ওষুধ নিয়ে যান এখান থেকে। স্যার একটু দেখেন না স্যার, এটা ভিটামিন পাইতে স্যার। ভাই আপনার আমি ভালো মতো বলছি তো যে এগুলা কাজ করি না, এগুলা কাজ বাদ দিয়ে দিছি। কোনো কোম্পানির প্রমোট আমরা করতেছি না এখন, আপনি আসতে পারেন। স্যার যে কোনো রোগী আপনি ওষুধ দিতে পারেন স্যার, কোনো সাইড এফেক্ট নাই স্যার। বুঝলাম এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, কিন্তু এই ওষুধের মূল কাজটা কি, মানে ওই কি করে এটা তো আমার বুঝতেই হবে। স্যার এর থেকে জেড পর্যন্ত সব ভিটামিন এর ভিতরে স্যার। স্যার আপনার বাচ্চা থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সব রোগীকে ওষুধ দিতে পারবেন স্যার। বাইরে আপনারা পারেনও, কোম্পানির লোকরা আপনাকে যে ট্রেনিং দেওয়ায় চাপার জোরে শুধু আপনারা টিকা রয়েছেন। এইটার মধ্যে যদি এ থেকে জেড পর্যন্ত সব ভিটামিন থাকে, তাহলে অন্য ওষুধের মধ্যে কি আছে? চাপা না সেটা আসল কথায় আসেন, আমারে কয় % দিবেন? স্যার আমাদের বুকিনে যতগুলো ডাক্তার আছে সবাইকে আমরা 20% করে স্যার, আপনাকেও 20% করে দেবো স্যার। শোনেন, আপনাদের এই কোম্পানিটা হচ্ছে সম্পূর্ণ নতুন, আমি 20% কাজ করি, এটা আপনারা বাইরে শুনেই আসছেন আমি জানি, কিন্তু আপনাদের কোম্পানি নতুন থাকা অবস্থায় আমি 20% করতে পারবো না। আমাকে সর্বনিম্ন 30% দিতে হবে। যদি আপনারা 30% দিতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করেন, আর যদি 30% দিতে না পারেন তাহলে আপনারা অন্য জায়গায় যোগাযোগ করতে পারেন। ঠিক আছে স্যার, আপনাকে 30% দেবো, শুধু আমাদের ওষুধ শুধু প্রেসক্রিপশন লিখবেন স্যার। শোনেন, আমার কিন্তু আরেকটা কথা আছে। হ্যাঁ স্যার বলুন। আমার মাধ্যমে আপনারা প্রতিদিন যতগুলা প্যাকেট ওষুধ সেল করবেন, এই সেলের 30% আমাকে দৈনিক পেমেন্ট করতে হবে, মান্থলি পেমেন্ট আমি নিব না। যদি মান্থলি পেমেন্ট নেই তাহলে আমার কিন্তু কম নিতে হয়, সুতরাং আমি পারবো না, আমাকে দৈনিক পেমেন্ট করতে হবে। পারবেন আপনারা? ঠিক আছে স্যার, আপনার প্রতিদিনের টাকা প্রতিদিনে পেয়ে যাবেন।
আমি মনে করেন দৈনিক যদি 10 জন পেশেন্টকে এই ওষুধটা দেই, 10 জনের 20% যত টাকা আসে দৈনিক এসে আমাকে দিয়ে যাবেন, ঠিক আছে? জি স্যার। আমি নোট করে রাখবো। যান, এটা নিয়ে যান। আসসালামু আলাইকুম। আচ্ছা, করতে যে আসে এইসব নতুন কোম্পানি মাই বানায় পুঁতে বেছে, এগুলো আমাদের দিয়ে প্রচার করায় আর কি। যাক, আমি যেহেতু টাকা পাবো, আমার তো টেনশন করে লাভ আছে। এত ভেঙে পড়ার কিছু নেই তো, একটু শক্ত হও। আমি তোমার এই হাসপাতালে নিয়ে যাচ্ছি। ডাক্তার তোমাকে দেখার পরে যে ওষুধপাতিগুলো দিবে, ইনশাল্লাহ দেখবে 2-3 দিনের মধ্যে তুমি সুস্থ হয়ে গেছো। না রে বাবা, আমি মনে আর সুস্থ হবো না। কি বলো তুমি সুস্থ হবে না? এটা কোনো কথা? আমার যে কি হয়েছে আমি নিজেই তো কইতে পারি না। আল্লাহ 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 করো, টেনশনের কিছু নেই। চলো। বাজান, বাজান রে, আমার একটু শক্ত করে ধরিস। হ্যাঁ, ধরছি। মা, এই জায়গায় একটু দাঁড়াও তো। আনোয়ার ভাই তো ভ্যান নিয়ে আসার কথা, এখনো আসে নাই। এই তো চলে আসছে আনোয়ার ভাই। ভাই একটু তাড়াতাড়ি আসেন, দাঁড়া আছি আপনার জন্য। দাঁড়ান মা, দেখি। হ্যাঁ, আস্তে আস্তে একটু বসো। আনোয়ার ভাই ধরেন তো একটু। মা বসো, বসো। হ্যাঁ, দাঁড়া দাঁড়া বাবা, দাঁড়া। দেখি। হ্যাঁ, আস্তে। বাস, এটা ধরো, শত করে ধরো। হ্যাঁ, ধরছি। দাও, আমার ধরো, মাথা দাও। হ্যাঁ, এদিকে মাথা দাও। হ্যাঁ, আনোয়ার ভাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। মা, তোমার কিচ্ছু হবে না মা, তুমি টেনশন করো না তো। মা, এই তো সামনে হাসপাতাল। কাঁচা রোড থেকে মেইন রোডে চলে আসলেই হাসপাতাল পেয়ে গেলাম। ইনশাল্লাহ দেখবে হাসপাতাল থেকে 2-1 মধ্যে তুমি সুস্থ হয়ে গেছো। একটু শক্ত হয়ে বসো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ ভরসা। আল্লাহর তো ডাক্তার কি বাজান। মা, একটু শক্ত করে বসো তো, আমি একটু ধাক্কা দিই। আনোয়ার ভাই, নামবো আমি? দাঁড়াও। মা, মা একটু নাম আসতে করে। আচ্ছা আচ্ছা সাবধানে সাবধানে। হ্যাঁ হ্যাঁ, এই তো চলে আসছি মা, তোমার কিচ্ছু হয় নাই, আসো। সাবধান। বউ বাড়িতে শান্তি না দিলে কি ডাক্তারি করতে ভাল লাগে? ওষুধের নামই মনে থাকে না, ডাক্তারি করবো কি? যাই হোক, বউয়ের কাছে বিড়াল আছে, এগুলা কি পেশেন্টে বুঝাইতে দিলে হইব? পেশেন্টের কাছে ভাগ থাকতে হইব। মে আই কামিং স্যার? জি, বসুন। কি সমস্যা আপনার বলুন তো? আমার বেশ অনেকদিন যাবত প্রচন্ড জ্বর। জ্বরটা উপর দিয়ে বোঝা যায় না, রাত্রে রাত্রে হলে ভেতরে ভেতরে জ্বর আসে, আর রাত্রে একদমই ঘুমাতে পারি না, প্রচন্ড মাথা পেন করে। আর আজকে বেশ কয়েক মাস হলো খাওয়ার একদমই রুচি নাই, টোটালি কিচ্ছু খেতে পারি না পানিটা ছাড়া। আচ্ছা, আপনার নাম কি? মুন্নির রহমান। বয়স? 23। আপনি কি বিবাহিত? জি। হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড বিদেশে থাকে। হাজবেন্ড বিদেশে থাকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি একটু এদিকে আসুন তো। দেখি আপনার হাতটা একটু দেন তো। চোখটা দেখুন, জিহ্বাটা দেখান তো। স্যার, সিরিয়াস কিছু হয়েছে? না না, তেমন কোনো সমস্যা নেই। আমি আপনাকে অল্প কিছু পরীক্ষা দিয়ে দিচ্ছি, এই পরীক্ষাগুলো করিয়ে নেবেন, করিয়ে আমাকে আজকেই দেখানোর চেষ্টা করবেন। ঠিক আর আছে। অ্যামাজন থেকে করালে ভালো হয়। হ্যাঁ, পরীক্ষাগুলো। ওকে ওকে। পেশেন্ট আসলে
নেক্সট পাঠাও, নেক্সট পাঠাও, নেক্সট পাঠাও। স্যার আমার এখানে কি কি টেস্ট দিয়েছে যদি একটু বলতেন। আচ্ছা দেখছি। টেস্ট তো অনেকগুলো দিয়েছে, ব্লাড দিয়েছে, ইউরিন, ইসোনো, আলট্রাসোনোগ্রাফি, হরমোন, সব মিলে 14টা টেস্ট দিয়েছে। 14টা টেস্ট? সামান্য একটু জ্বরের জন্য এত টেস্ট? কাইন্ডলি কত টাকা বিল আসছে যদি একটু বলতেন। আচ্ছা দেখছি। ম্যাডাম 20% ডিসকাউন্ট দিয়ে 13,000 টাকা বিল এসছে। 13,000 টাকা? মানে স্যার স্টুডেন্টদের জন্য কি আরেকটু ডিসকাউন্ট দেওয়া যায় না? দেখুন 20% ডিসকাউন্ট দিয়েই 13,000 টাকা বিল আসছে। এখন আর আমার হাতে করার কিছুই নেই, যা করার ডাক্তার সাহেব করবেন। ও আচ্ছা, স্যাম্পল কালেকশনের রুম কোনটা? 113 নম্বর রুম। ওখানে গিয়ে ব্লাড দিয়ে প্রচুর পরিমাণে পানি খেয়ে হাঁটাহাঁটি করুন, পরেই আল্ট্রাসাউন্ড করতে হবে। ওকে গো। আপনি কোথায় যাচ্ছেন? রিপোর্ট দেখাবো স্যার। রিপোর্ট দেখাতে? ডাক্তার ব্যস্ত আছে, দেখি। হ্যাঁ 500 টাকা দেন ভিজিট। কিসের 500 টাকা দেব? কালকে যখন আমি রিপোর্ট দেখাইতে আসছি আপনি বললেন যে ডাক্তার ব্যস্ত আছে, আজকে রিপোর্ট দেখানো যাবে না, আগামীকালকে আইসেন। আজকে আসার পরে আপনি 500 টাকা চাইতেছেন। আমি যদি কালকে রিপোর্ট দেখাইতাম তাহলে কি আমার 500 টাকা লাগতো? এখন কিসের 500 টাকা দিব আপনারে? আরে ডাক্তারকে রিপোর্ট দেখাবেন, ভিজিট দিবেন না 500 টাকা? ওই 500 টাকা দেন। শোনেন, কালকে আমি 27,000 টাকার পরীক্ষা করছি, 9,000 টাকার ওষুধ কিনছি, 1,000 টাকার ডাক্তারকে ভিজিট দিছি। আজকে আবার কিসের 500 টাকা দেব? ভাই এই ডাক্তারের এটা নিয়ম, আপনি যতবার আসবেন ডাক্তার দেখাতে ততবারই 500 টাকা দিতে হবে। দেন 500 টাকা দেন। দেখেন আমি নিয়ম টিয়ম বুঝি না। ভাই কেন বুঝতে চাই? এই যে ডাক্তার সাহেব আসছে, তার তো এই রিপোর্ট দেখতে একটু সময় নষ্ট হচ্ছে। এই সময় নষ্ট হলে তার একটা ভিজিট আছে না, এই ভিজিটটাই দিতে হবে। 500 টাকা দেন। ডাক্তারের সময় নষ্ট হবে সেই জন্য ডাক্তারকে ভিজিট দিতে হবে? তা আমার সময়ের দাম নাই? আমি যে আজকে সময় নষ্ট করে আসছি সেই টাকাটা আমারে দেন। আমি আর একটা টাকাও দিতে পারবো না। আগে আমি রিপোর্ট দেখাবো, তারপরে ডাক্তারের সাথে কথা বলে যদি ভিজিট দিতে হয় পয়সা দিব। আরে আমার ফাইলটা দেন তো আপনি। আগে আমি ডাক্তারের সাথে কথা বলি, তারপরে যদি ভিজিট দিতে হয় তো তাও দিব। আরে দাঁড়ান, ডাক্তার সাহেব ব্যস্ত আছে তো। আসো মা, দেখো একটু আসতে সাবধান। আপনার জি আমার মা খুবই অসুস্থ, ডাক্তার দেখাবো। ডাক্তার সাহেব আসছেন না ভিতরে? হ্যাঁ ব্যস্ত আছে, বসেন প্লিজ, একটু বসুন। বসো। ভাইজান আমার মা খুবই অসুস্থ, ডাক্তার দেখানোর জন্য আসছি। যদি একটা সিরিয়াল দিতেন আমাদেরকে। একটু বসেন। নাম কি? জি আমার মায়ের নাম রহিমা বেগম, বয়স? 63 বছর। ভাইজান আপনি তো দেখতেই পাচ্ছেন আমার মায়ের কি অবস্থা, প্লিজ একটু দেখেন না তাড়াতাড়ি ডাক্তার সাহেবকে দেখানো যায় কিনা, একটু ব্যবস্থা করে দিন প্লিজ। আসতে পারি স্যার? জি জি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসেন, দেখি আপনার রিপোর্টটা। আমাদের এখান থেকে তো করাইছেন তাই না? জি স্যার, এখান থেকে করেছি। আপনি মনে হয় পানিটা একটু কম খান, যার কারণে আপনার শরীরে অল্প একটু পানি শূন্যতা দেখা দিছে। পানিটা একটু বাড়ায় খাবেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। এই জন্য আর এমনিতে কোনো টেনশনের কারণ নাই, সব কিছু ঠিক আছে। যেই ওষুধগুলা দিছি এই ওষুধগুলাই চালায় যান। জি স্যার। আর 10 দিন পরে আবার আসবেন, রিপোর্টগুলো সাথে নিয়ে আসবেন। স্যার আমার একটা কথা ছিল। কথা? কি কথা? স্যার আপনার এখানে আসার সময় রিসিপশনে আমাকে আটকাইছে। রিপোর্ট দেখতে কি আজকে আবার টাকা লাগবে স্যার? হ্যাঁ, রিপোর্ট দেখাবেন, পেমেন্ট দিবেন না? স্যার কালকে আমি আপনারা দেখাইলাম, 1,000 টাকা ভিজিটও দিলাম, 17টা পরীক্ষা দিলেন,
এই 17টা পরীক্ষায় আমার 27,000 টাকা খরচ হয়েছে। আজকেও আপনারা ভিজিট দিতে হইব। আর কালকে যখন রিপোর্টগুলো দেখাইতে আসলাম আপনারে, তা আপনি রিপোর্টগুলো দেখলেন না, বললেন যে কালকে আইসে। আজকে আমি রিপোর্ট দেখাইতে আসলাম, আর এই রিপোর্ট দেখাইতে আইসে আপনার ভিজিটের টাকা দিতে হইব কেন? দেখেন চাচা, এত কথা বলেন না। কালকে আমার কি একটা চাপ গেছে আপনি দেখছেন? কালকে আমার 179টা সিরিয়াল ছিল, 179 জন রুগী দেখতে হয়েছে আমার। তার মধ্যে আপনার রিপোর্টটা আমি গতকালকে কিভাবে দেখবো আপনি বলেন? যার কারণে আপনাকে আমি আজকে আসতে বলছি। আর আমি রিপোর্ট দেখার সময় তো সম্পূর্ণ ভিজিট নিই না, মাত্র 500 টাকা নিই। আমার ফুল ভিজিট হচ্ছে 1000 টাকা। আমি আপনার কাছ থেকে কত নিচ্ছি আজকে? মাত্র 500 টাকা নিচ্ছি। আর আপনি যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে ভিজিট দিতে হবে না, আজকে চলে যান আপনি। স্যার, কালকে আমার দেখলেন, দেখার পরে 9,000 টাকার ওষুধ লেখা দিলেন, 17টা পরীক্ষা দিলেন, 27,000 টাকা লাগলো আমার এই পরীক্ষা করাইতে। আর আগের ওষুধই যদি খাইতে হয় তাহলে আমার এই পরীক্ষাগুলো দিলেন কেন? স্যার, আপনাদের নিয়ম অনুযায়ী আগের ওষুধ সব বাদ দেন, রিপোর্ট অনুযায়ী আজকে আমার নতুন করে ওষুধ লেখা দেন। আমি যদি আপনাকে পরীক্ষাগুলো না করাই তাহলে আমি আপনার রোগটা কিভাবে ধরবো আপনি আমাকে বলেন? যার কারণে আমি আপনাকে রিপোর্ট করতে বলছি। এটা কি আমার অপরাধ হয়েছে? একজন ডাক্তারের দায়িত্ব হচ্ছে পরীক্ষা করায়া ওই পরীক্ষার রিপোর্ট দেখা তারপর তার পেশেন্টকে ওষুধ দেওয়া, এটা নিয়ম। স্যার, আমার যদি কোনো সমস্যাই নাই তাহলে 17টা পরীক্ষা দিয়ে আমার 27,000 টাকা কেন খরচ করাইলেন? সেই জবাব আগে দেন। দেখেন চাচা, আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য না। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি হসপিটাল কর্তৃপক্ষের কাছে যান, গিয়ে আপনার যত প্রশ্ন আছে আপনি কাগজে কলমে লেখা তাদের কাছে জানেন। আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। হাসপাতাল কর্তৃপক্ষ যেহেতু আমার পরীক্ষা লেখে নাই, পরীক্ষা লেখছেন আপনি, তাই এর জবাব আপনাকেই দিতে হবে। আর না হলে আমার 27,000 টাকা ফেরত দেবেন। দেখেন চাচা, আপনাকে ওষুধ দিয়ে আর পরীক্ষা দিয়ে আমি কিন্তু কোনো অন্যায় করিনি। আর এটা একটা ডাক্তারের চেম্বার, এইখানে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি আপনার সন্তানদের কাছ থেকে শিখে তারপর আবার ডাক্তারের চেম্বারে আসবেন। আমি ভদ্রভাবে বলতেছি, আপনি আমার চেম্বার থেকে চলে যান। আর যদি ভদ্রভাবে চলে না যান তাহলে আমি সিকিউরিটি ডেকে এনে আপনাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিব। দেখেন স্যার, দারোয়ান দিয়ে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করতে হবে না। তো যাওয়ার আগে একটা কথা আপনাকে বলে থাকি, আপনারা আল্লাহ বা গাড়ি বাড়ি অনেক কিছু দিচ্ছে, দোয়া করি আরও দিন। কিন্তু মরার পরে আপনি কাপড়ের কাপড় পাবেন কিনা জানি না। 3.5 হাত জমি কিন্তু একজন মানুষের জন্য বরাদ্দ। তাই বলছি, গরিব মানুষের আর এভাবে গলা কেটেন না। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি করে বুঝবেন আমার দুঃখ? আবার ঘরে শান্তি নাই, বউ আমার ঘরে শান্তি দেয় না, চেম্বারে শান্তি নাই। হসপিটাল কর্তৃপক্ষ এতগুলা পরীক্ষা দিতে বলে প্রতিনিয়ত, পেশেন্ট তো আমারে বকবই। এগুলো অভিশাপ যদি আমার শরীরে লাগে, আল্লাহ মাফ করো। কতক্ষণ যাবত ধইরা ভিডিও কল দিতেছি, ভিডিও কল ধরে না। ভালো কথা, কল তো ধর, কলও ধরে না। সকালবেলায় আমি কতগুলো এমবি ঢুকাই দিলাম, বারবার করে বইলা দিলাম আমার ভিডিও কল ধরতে, এখন পর্যন্ত আমার ভিডিও কলই ধরতেছে না। সকালবেলায় তো কইলো রিসোর্ট কিনছে, রিসোর্ট। আবার রিসোর্টে মেয়ে নিয়ে ফুর্তি করতে যায় না তো? ওর তো আবার ক্যারেক্টার ভালো না, ক্যারেক্টারলেস। এখন কি করি বুঝছি, এখন বুঝছি আমার ফোন ধরতেছে না কেন। নেট বন্ধ করে দিয়ে রিসোর্টে নিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করতেছে। আমোদ ফুর্তি না, তোর ফুর্তি আমি দেখাইতেছি। মাইয়া লাইয়া ফুষ্টি নষ্ট করবি আর আমি ঘরে বসে বসে তোর জন্য অপেক্ষা করবো, তাই না? পাইতাছি, আমার ফোন ধরস না আজকে তোর আমি। আপনাদের সিরিয়াল আছে, যান। এই, দাঁড়ান। দেন ওই 500 টাকা ফি দেন। কিসের 500 টাকা? 1 পয়সাও দেবো না। আপনারা কি ডাক্তারখানা খুলছেন না কসাইখানা খুলছেন? মানে ডাক্তারখানার নামে ডাকাতি করতেছেন। ডাকাতি করবেন তো এখানে কেন? গাড়িতে গিয়ে ডাকাতি করতে পারেন না? কা কা ও দাও 500 টাকা দিতে না বাবা। টাকাও দিল না, আমরা গেল। মা চলো, ডাক্তার সাহেব আসবো? জি আসেন আসেন। মা বসো বসো।
কি হয় আপনার? স্যার আমার মা আজকে 3-4 দিন যাবৎ খুবই অসুস্থ। প্রতি রাতে শরীরে জ্বর আসে এবং শরীর ব্যথা, কোনো কিছু খেতে পারে না, খেতে গেলে বমি বমি ভাব আসে, দাঁড়াতে গেলে সে নগদ পড়ে যায়, এমন একটা অবস্থা। আচ্ছা থামেন আপনি। আপনার কি শরীরটা দুর্বল লাগে? জি। আপনার নাম কি? রহিমা বেগম। রহিমা বেগম। আপনার বয়স কত? 60-60-এর উপরে গেছে মনে হয়। আচ্ছা, আমি কিছু পরীক্ষা লিখে দিয়েছি। এই পরীক্ষাগুলো নিচে কাউন্টারে গিয়ে আপনি করিয়ে নেবেন, ওনারা দেখিয়ে দিবে কোথায় কিভাবে কি করতে হবে। এই যে নেন। আর পরীক্ষার রিপোর্টগুলো এনে আমাকে দেখাবেন, তারপর আমি কিছু ওষুধ লিখে দিব আপনাকে। মানে স্যার বলছিলাম এই টেস্টগুলো পরীক্ষা করতে কত টাকা মতো লাগতে পারে? বলতে পারি না, নিচে কাউন্টারে গেলেই সব কিছু বলে দিবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার। যেহেতু আপনারা দূর থেকে আসছেন, রিপোর্টটা আজকেই দেখাই দেবেন। তুমি ওখানে বসো, বসো। ভাইজান দেখেন তো ডাক্তার সাহেব কি কি পরীক্ষা দিছে। ইউরিন দিয়েছে, ব্লাড, হ্যাঁ, সোনোগ্রাফি, আরও আদার্স অন্যান্য। ডাক্তার সাহেব ভেতরে আছেন? হ্যাঁ আছেন। আচ্ছা দেখতেছি আপনার সব মিলে 17,000 টাকার মতো। ভাইজান 17,000 টাকা লাগবে? কি বলতেছেন আপনি এসব? আমার মার শুধু জ্বর, বমি বমি ভাব, খাইতে পারে না, শরীরটা ব্যথা, এর জন্য আসছে আপনাদের কাছে। আর এই টেস্ট 17,000 টাকা লাগবে? ভাই ডাক্তার সাহেব বুঝে শুধুই তো এই পরীক্ষাগুলো দিয়েছে, আর এগুলো পরীক্ষা না করলে তো উনি রোগ ধরতে পারবে না। ভাইজান সবই ঠিক আছে, কম কম ধরা যায় না? দেখুন 20% বাদ দিয়েই বিল করা হয়েছে, এখানে আর আমার কোনো হাত নেই। যা করা ডাক্তার সাহেব করবে। আচ্ছা ঠিক আছে, এই কাগজটা আমরা কোথায় জমা দেবো? 113 নম্বর রুমে যান, ওখানে যে ব্লাড ইউরিন দেন, ওখান থেকে সব কিছু করবে। মা মা উনি বলছে তোমাকে যে পরীক্ষাগুলো দিয়েছে এই পরীক্ষাগুলো করতে 17,000 টাকা লাগবে, কিন্তু আমি তো মাত্র 2,000 টাকা নিয়ে হাসপাতালে আসছি। এখন এতগুলো টাকার ব্যবস্থা তো আমাকে করতে হবে। শোন বাজান, আমি কই কি ওই 1,000 টাকা ডাক্তাররা দিচ্ছে না, আর কোনো খরচা করতে হইব না। তুই কি নিয়ে টাকা দিবি বাজান? ওই কানুর কাছ থেকে ওষুধ নিয়ে চল আমরা বাড়ি যাই, এতে আমার 10 সেরে যাইব। না মা, এত কষ্ট করে তোমাকে হাসপাতালে নিয়ে আসছি, আর অল্প কিছু টাকার জন্য আমার হাসপাতাল থেকে চলে যাবো তা হয় না। মা গফুর কাকা আছে না, উনি তো সুদে টাকা লাগায়। আমি ওনার কাছ থেকে 15,000 টাকা সুদে নিয়ে আসি, আর 2,000 তো আমার কাছে আছে। না বাজান, আমার কথা শোন, ওই সুদে টাকা নিয়ে আমার চিকিৎসা করতে হইব না। তুই দেখিস আমি ভালো হয়ে যাবো, তুই চল না, কানুর কাছ থেকে ওষুধ নিয়ে খাইলে আমি সুস্থ হয়ে যাবো। চুপ থাকো তো, আমি তোমার কোনো কথা শুনতেছি না। তোমার কোনো চিন্তা করতে হবে না, তোমার সুস্থ হওয়াটা আমার কাছে খুবই জরুরি। টাকা পয়সা কোথা থেকে নিয়ে আসলাম, কে দিল, এত চিন্তা তোমার করতে হবে না। তুমি একটু বসো, আমি যাব, ঘন্টাখানেকের মধ্যে আবার চলে আসবো। বসো। তুই আমার কথা শুনতেছিস না কেন বাজানে? এত অবাধ্য হইল। মা তুমি এখানে বসো, আমি টাকার ব্যবস্থা করে আবার আসতেছি। বসো। স্যার, আপনি যে টেস্টগুলো দিয়েছিলেন ওগুলোর বিল তো অনেক টাকা আসছে, কত টাকা আসে? প্রায় 13,000 টাকা। সামান্য একটু জ্বরের জন্য এত টাকার টেস্ট লাগে স্যার? 13,000 টাকা? আচ্ছা ঠিক আছে, আমি কাউন্টারে বলে দিচ্ছি, তোমার এখান থেকে 50% ডিসকাউন্ট হয়ে যাবে। স্যার 50% ডিসকাউন্ট করলেও তো প্রায় 6,500 টাকা, এত টাকা দিব? আর দাও না,
এর পরবর্তীতে আরো কমিয়ে দিব। আর শোনো, তোমার যখন যা কিছু লাগবে তুমি আমাকে বলবো, হ্যাঁ? তোমাকে আমার অনেক ভালো লাগছে। সত্যি? হ্যাঁ। আচ্ছা, তোমার টেস্টের বিল দিতে হবে না, সেটা আমি বুঝবো। তুমি একটু আমার হাতটা ধরো। জানো, আমার বউ না আমাকে বাসাতে কোনো শান্তিই দেয় না, একটু শান্তিতে থাকতেও দেয় না। আমি একটু বাড়ির বাইরে যাইতে পারি না। ভাইজান, 1 ঘন্টা হলো রিপোর্টটা নিয়ে বসে আছি। ডাক্তার সাহেবের কাছে গেলে রিপোর্টটা দেখাইতে পারি। আমরা তো অনেক দূর থেকে আসছি, আমাদের তো বাড়ি যেতে হবে নাকি? আরে ভাই, একটু বসেন না, একটা সিরিয়াস রুগী দেখতেছে তো, প্লিজ একটু বসেন। ডাক্তার সাহেব রুগী দেখতেছে তো। আরে ম্যাডাম, হঠাৎ কি হলো? স্যার রুগী দেখতেছে, বসেন বসেন ম্যাডাম, প্লিজ বসেন। আচ্ছা বসেন প্লিজ। 1 ঘন্টা যাবত ওই মহিলা ডাক্তার সাহেবের চেম্বারে ঢুকছে, তার বের হওয়ার কোনো খবরই নাই। জানেন আফা, একটা ঊর্ধ্ব অলঙ্গ মহিলা 1 ঘন্টা যাবত ঢুকছে, এখন পর্যন্ত সে বেরই হচ্ছে না। আমরা 1 ঘন্টা যাবত এই রিপোর্টটা হাতে এখানে বসে আছি, অথচ এই রিপোর্টটা দেখানোর পরে ওষুধপাতি লিখে দিবে, সেই ওষুধপাতি কিনে আমাদের বাসায় যেতে হবে। কতক্ষণ হয়েছে মেয়ে ভিতরে আছে? জি 1 ঘন্টা। 1 ঘন্টা? 1 ঘন্টা যাবত একটা মেয়ে নিয়ে এসে ভিতরে আছে? এই জন্যই তো বলি আমার ভিডিও কল ধরে না কেন। তোর 1 ঘন্টা আমি দেখ। আল্লাহ, কি বলি? শোনো, তোমার যখন যা কিছু লাগবে আমি তোমাকে দিব। তুমি শুধু একটা বার বলো তুমি চেম্বারের বাইরে আমার সাথে কোথায় দেখা করবা। সেটা আমি বাসায় আগে যাই, কল করে কবে কখন কোথায় দেখা করতে জানাই। কোথায় যাবে? কোথায় যাবে? কোথাও না। কোথাও না? নতুন রিসোর্ট নিছো না, সেইখানে নিয়ে যাও, সেইখানে অনেক ভালো করে দেখা করতে পারবে। স্যার, আমি আসছি। আসসালামু আলাইকুম। এই কই যাস? হ্যাঁ, কই যাস তুই? এই কই যাস? আরে এই হসপিটালের মুখে চিল্লাচিল্লি করো না, চলো বাসায় যাই। বাসায় যাবো কেন? বাসায় যাবো কেন? পেশেন্ট এখানে বসে হাত চেপে চেপে দেখবা, আর আমি কথা বললেই দোষ, তাই না? বাহিরের পেশেন্টগুলা কিভাবে কাতরাইতেছে শুধুমাত্র তোমার একবার দেখানোর জন্য, আর তুমি কিনা পেশেন্ট না দেখা এই অফিসের মধ্যে বসে বসে পোস্টি নষ্টি করতেছো। হ্যাঁ, চেম্বারটা কোনো পোস্টি নষ্টি করার জায়গা না, এটা হচ্ছে মানুষ বাঁচানোর জায়গা, যেখানে কিনা ডাক্তাররা পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করে সুস্থ করে, আর সেই জায়গাটা তুমি নোংরা জায়গা বানাই ফেলছো। আরে কি 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 বলতেছো তুমি? আমি তোর সাথে কিছুই করি না, পেশেন্ট দেখবো, পেশেন্টের হাত ধরবো না। আরে শোনো, আমি কি পেশেন্ট দেখার সময় সময় ধরে দেখি? আন্দাজে একটা কথা বলো, তুমি বাসায় যাও। বাসায় যাবো কেন? বাসায় যাবো কেন? তুমি এখানে বসে নষ্টামি করবা, আর আমি কথা বললে দোষ হয়ে যাবে, এটা তো আমি মানবো না। ডাক্তার হয়ে তো দায়িত্ব মানুষকে সেবা করা, মানুষকে সেবা না দিয়ে পেশেন্টের সাথে ছি কষ্ট নষ্টি করিস, আর আমি কথা বলে দোষ। ডাক্তার তুই হচ্ছে গিয়ে টাকা খাবি, মানুষের কাছ থেকে এখানে টাকা খাবি, ঠিক মতো ট্রিটমেন্ট দিবি না, আর বউকে ঠিকঠাক মতো সময় দিবি না। তাই তো তোর কাছে আমি সবসময় বাড়ি আর গাড়ি চেয়েছি, আর কিচ্ছু চাইনি। চল বাড়িতে চল, তোর ট্রিটমেন্ট বাড়িতে দিই। আরে আমার কথাটা শোনো, কি? আর তুমি আমার ভুল বুঝতেছো। আজকে থেকে তুই আর এখানে আসবি না। আরে চল। আর শোনো আমার আয় বউ, আমার কথাটা শোনো, গলাটা ছাড়ো বউ। আচ্ছা, ডাক্তাররা কি ভিতরে পেশেন্ট দেখে নাকি বুটি কাটার মতো গলা কাটে, সেটা কি আপনারা লক্ষ্য করেন না? হ্যাঁ, মার দে। আচ্ছা, করিম সাহেব, যদি বাচ্চা থাকি তাহলে কমিশনের টাকা নিব না, আপনারা এখানে কমিশনের টাকা আমি বাড়িতে দিয়ে দিই ভাই। ওনাকে এই অবস্থা করে টেনে এসে নিয়ে চলে গেল, অথচ এই মানুষটা যখন চেম্বারে বসে থাকে রুগীদের সামনে এমন একটা ভাব ধরে কথা বলে যে উনি শুধু একমাত্র মানুষ আর আমরা গরু ছাগল তার সামনে বসে আছি। ধিক্কার জানাই এই সমস্ত ডাক্তারদেরকে। আমার তো ঘৃণা হচ্ছে যে আমরা ওনার কাছে আসছি আমি আমার মাকে দেখানোর জন্য। আমার মা আজকে 4 দিন যাবত অসুস্থ, তার শরীরের জ্বর, শরীরে প্রচন্ড ব্যথা, কোনো কিছু খাইতে পারে না, যাই খায় সবকিছু বমি করে ফেলা দেয়। আমার মা আমাকে বলছিল, বাবা আমার উন্নত চিকিৎসার দরকার নেই, আমাদের মহল্লায় কানুই ডাক্তার নামে একজন ব্যক্তি আছে, তার কাছ থেকে কিছু ওষুধ নিয়ে দে, আমি সুস্থ হয়ে যাব। আমি জোর গলায় বলছিলাম না, আমি আমার মাকে বড় একটা হাসপাতালে নিয়ে যাব, বড় একটা ডাক্তার দেখাবো। এই হচ্ছে আপনাদের নমুনা। আপনার ডাক্তার সাহেব কত টাকা বিল করছে জানেন?
17,000 টাকা। তারপরও আমি আমার মাকে সান্ত্বনা দিছি, যদি তুমি সুস্থ হয়ে যাও এটা আমার জন্য অনেক ভালো, আমি খুশি হব। এই টাকাগুলো আমি সুদের উপরে নিয়ে আসছি, আমি সামান্য একজন ভ্যান চালক। কিন্তু আপনাদের এই হাসপাতাল যে কসাই হাসপাতাল, কসাইখানা, এটা তো আমি জানতাম না। আপনারা এক একটা কসাই এখানে বসে আছেন ডাক্তারি মুখোশ নিয়ে। ছি, আপনাদের লজ্জা করে না? লজ্জা করে না আপনাদের? মানুষ কত আশা নিয়ে এই সমস্ত হাসপাতালে আসে, তারা চিন্তা করে এখানে আসলে ভালো চিকিৎসা পাবো, আমরা সুস্থ হয়ে যাব, আমরা আবার সংসারে কর্মঠ হয়ে যাব, সংসার চালাতে পারবো, সেই উদ্দেশ্য করে। আর আপনারা এই সমস্ত কাজগুলো করে বেড়ান। বাজান রে, আমি এই জন্য কইছিলাম বড় বড় হাসপাতালে আসার কোনো দরকার নাই। তুই আমাকে গ্রাম থেকে ওই যে ওষুধের দোকান থেকে কটা ওষুধ আনলে আমার ভালো হয়ে যেত। তা না কইরা তুই সুদের উপরে টাকা নিয়ে আমার এই বড় হাসপাতালে নিয়ে আসলি। এখানে তো কোনো চিকিৎসা নাই বাজান। চল বাজান, বাড়ি চল, বাড়ি চল। রাগারাগি গন্ডগোল করিস না, আমার খারাপ করবো। চল বাজান চল। তুমি ঠিকই বলছিলে, তোমাকে উন্নত চিকিৎসার জন্য আমি এখানে নিয়ে আসছি। তা আমি জানতাম না এটা কসাইখানা। আমি যদি জানতাম তাহলে এখানে কোনোদিনও তোমাকে নিয়ে আসতাম না। তবে যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাই, সরকারি হাসপাতালে গেলে মানুষ যেমন ভালো চিকিৎসা পায় না, প্রাইভেট হসপিটালে আসলে টাকার অভাবে আপনারা চিকিৎসা দেন না। অথচ একটা বার বোঝার চেষ্টা করেন না যে আপনাদের সামনে যে সমস্ত রোগীগুলো আর্তনাদ করে তারা কতটা কষ্ট নিয়ে আপনাদের কাছে হাত পাতে। একবার ভাবছেন এই হাসপাতাল থেকে কত রোগী লাশ হয়ে ফিরে গেছে, কত রোগীর স্বজনেরা হাউ মাউ করে কান্নাকাটি করছে? খোঁজ নিছেন কোনদিন? একটা বারও খোঁজ নেননি। অথচ আপনাদের হাসপাতালে বড় করে সাইনবোর্ডে লেখা থাকে 24 ঘন্টায় আপনারা মানুষের সেবায় নিয়োজিত। এটা আপনাদের সেবা, কসাইখানা, এইটাই আপনাদের সেবা, কিছু করার নেই। কারণ আমরা তো গরিব মানুষ, অভাগী, আমাদের জোর শক্তি বলে কোনো কিছু নেই। তবে একটা কথা মনে রাখেন, ওই যে উপরওয়ালা একজন আছে, আপনাদের এই কর্মজীবনে যা করেছেন তার কাছে হিসাব দিতে হবে। মা চলো, গুল্লি মারি আপনাদের এই সমস্ত হসপিটালে। চলো চলো।